এই মুহূর্তের অন্যতম বড় খবর, চার্জশিট পেশ করলো সিবিআই আরজিকর কাণ্ডে। ঠিক 58 দিনের মাথায় নির্যাতিতার মৃত্যুর এই ঘটনা আরজিকর কাণ্ডে আপনারা জানেন, 58 দিনের মাথায় চার্জশিট পেশ করলো শিয়ালদা আদালতে সিবিআই। কার কার নাম রয়ে গেল সেই চার্জশিটে? যদিও সিবিআই তরফ থেকে বলা হচ্ছে এটা হচ্ছে প্রথম চার্জশিট, এরপরে সাপ্লিমেন্টারি চার্জশিট আরো জমা দেওয়া হবে। তদন্ত যত এগোবে তত এই চার্জশিটের পরিমাণ বাড়বে। দেশের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সিবিআই এর তদন্তে খুশি। তিনি পরিষ্কার নিজের পর্যবেক্ষণে জানিয়েছেন সিবিআই নিজের তদন্ত ঠিকঠাক চালিয়ে যাচ্ছে, তাদেরকে আরো কিছুটা সময় দিতে হবে এই তদন্তের শেষ অবধি পৌঁছতে। দেশের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ তো আমাদেরকে মানতেই হবে, কিন্তু দেশের প্রধান বিচারপতি খুশি হলেও এই বাংলার মানুষ, আপনারা আমরা কি খুশি সিবিআই তদন্তে? সিবিআই এর প্রথম চার্জশিটে কি কি উঠে এলো, কার কার নাম রইলো, আমরা কি খুশি সিবিআই এর প্রথম চার্জশিট দেখতে পেয়ে? কি কি হলো আজকে চার্জশিটে, কার কার নাম রইলো, কি কি জানাচ্ছে সিবিআই? আর অন্যদিকে আমরা দেখতে পেলাম একের পর এক ঘটনা আজকেও ঘটে চলেছে। গত এক সপ্তাহের মধ্যেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উৎসবে মেতেছেন, আর এই বাংলার মানুষ একের পর এক নারীর সব দেখতে পাচ্ছে। বিভিন্ন জায়গায় নারীদের উপর নির্যাতন হচ্ছে। আর পার্কস্ট্রিট থানার মধ্যে একজন পুলিশ অফিসার, একজন মহিলা সিভিকের শ্লীলতাহানি করেছে। পার্কস্ট্রিট থানার সেই অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এখন পুলিশ মন্ত্রী আর স্বাস্থ্যমন্ত্রী। অন্যদিকে তার জুনিয়র ডাক্তাররা এখন ধর্মতলায় রাস্তা আটকে অনশন আন্দোলন করছেন। কি অবস্থা এই রাজ্যের! কিন্তু আজকে সবচেয়ে বড় কথা হলো সিবিআই চার্জশিট কি কি রয়েছে সেখানে, এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। 58 দিনের মাথায় আরজিকর কাণ্ডে প্রাথমিক চার্জশিট দিয়েছে সিবিআই, এবং সেখানে এই আরজিকরে ধর্ষণ এবং খুনের মামলায় যে চার্জশিট, প্রাথমিক চার্জশিট, প্রথম চার্জশিট গঠন করেছে সিবিআই, সেখানে কিন্তু মূল অভিযুক্ত হিসাবে একজনেরই নাম রয়েছে, যেটুকু আমরা সিবিআই সূত্রে জানতে পারছি, এবং আইনজীবীদের সূত্রেও জানতে পারছি যে একজনেরই নাম রয়েছে, ওই সঞ্জয় রায়, সিভিক পুলিশ। ঘটনার 2-3 দিনের মধ্যে যাকে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে এই বাংলার মানুষের কাছে অপরাধী বলে প্রমাণ করে দিয়েছে তৃণমূলের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, আপাতত তার নাম, এই একজনেরই নাম রয়েছে আরজিকর কাণ্ডে গোটা ঘটনার দোষী রূপে। কিন্তু আমাদের কাছে ঘটনার প্রথম দিন থেকে যে ছবি উঠে এসছে, পোস্টমর্টেম রিপোর্ট, যে রিপোর্টে ঘাপলা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন এবং হাসপাতাল কর্তৃপক্ষ, আপনারা সবটাই জানেন, সেই রিপোর্টেও যা উঠে এসছে তাতে এই ঘটনা কোনোদিন একজনের কাজ নয়। এই ডাক্তারি মেয়েটির হাতে পায়ে চেপে ধরার দাগ রয়েছে, গলা টিপে মারা হয়েছে, চোখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে, মুখে, গলায়, ঘাড়ে আঁচড়ে কামড়ের দাগ। একটা লোকের পক্ষে কোনোদিন সম্ভব নয়, কোনোদিন সম্ভব নয়। একটাই লোক গলা টিপবে, একটাই লোক হাত টিপে ধরবে, একটাই লোক পায়ে পা টিপে ধরবে, অসম্ভব। একজন সাধারণ বুদ্ধি সম্পন্ন মানুষ, তাকে সিবিআই এর গোয়েন্দা হতে হবে না, কলকাতা পুলিশের বিশেষজ্ঞ হতে হবে না, আইনজীবী হতে হবে না, বিচারপতি হতে হবে না। একজন সাধারণ বুদ্ধি সম্পন্ন মানুষ খেয়ে যদি আমরা প্রথম দিনের ছবি দেখাই, যে কেউ বুঝতে পারবে এটা একজনের কাজ নয়। যদি একজনের কাজ হতো তাহলে একটা সামান্য সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে বাঁচাতে গোটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এভাবে আসরে ঝাঁপিয়ে পড়তো না। গোটা হাসপাতালের কর্তৃপক্ষ এভাবে শুধুমাত্র সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ারকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়তো না। পুরো কলকাতা পুলিশ, বিনীত গোয়েলের কলকাতা পুলিশ, টালা থানা এভাবে অপরাধের প্রমাণ লোপাটে ঝাঁপিয়ে পড়তো না। যদি একজন সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার দায়ী হবে, তাহলে 9 তারিখ সকাল 9টা থেকে 9:30টার মধ্যে সন্দীপ ঘোষের এতগুলো অনুগামী 25-30 জন ডাক্তার ঘটনাস্থলে গিয়ে মাতব্বরি করতো না, হতেই পারে না। এতগুলো ঘটনা একসঙ্গে হতে পারে না। একজন সিভিক পুলিশ, সিভিক ভলেন্টিয়ার যদি এই ঘটনায় দোষী হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে সারা রাত ব্যস্ত থাকতেই পারেন না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েলকে দিয়ে এই ডাক্তারি মেয়েটির মৃতদেহ এসকর্ট করে পুড়িয়ে দেওয়ার তাড়াতাড়ি ব্যবস্থা করার বন্দোবস্ত করতেই পারেন না। এই সিভিক ভলেন্টিয়ার যদি একা দায়ী হয়, তাহলে পানিহাটির বিধায়ক ওখানে দাঁড়িয়ে থেকে যতক্ষণ দাঁড়িয়ে রইলেন, যতক্ষণ না এই মেয়েটির মৃতদেহ পুড়ে গেল। একটা লোক যদি এই ঘটনার পেছনে দায়ী হয়, এই ঘটনা ঘটতেই পারে না।
গোটা টালা থানার পুলিশ 300-400 জন পুলিশ দিয়ে এসকর্ট করে মৃতদেহ নিয়ে গেল, পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলো যত তাড়াতাড়ি সম্ভব। একজন সিভিক ভলেন্টিয়ার যুক্ত থাকলে এটা হতেই পারে না। ময়না তদন্তে ঘাপলা করা হলো, ভালো করে ভিডিওগ্রাফি করা হলো না, কোথায় কি দাগ উল্লেখ করা হলো না, তার শরীরে কতটা পুরুষ মানুষের কোনো জিনিস পাওয়া গেছে কিনা পরিষ্কার করে বলা হলো না। সন্ধ্যের পর টালা থানার এএসআই বলছেন সন্ধ্যের পরই এর ময়না তদন্ত করতে হবে সুপ্রিম কোর্টের নিয়মের বিরুদ্ধে কি? আপনাদের মনে হয় মানুষ এত বোকা? এতগুলো কাণ্ড একের পর এক ঘটলো শুধুমাত্র একজয় সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার এই কাণ্ডে জড়িত আছে বলে মনে হয় আপনাদের? আমার তো মনে হয় না। যে ঘটনাগুলো এতক্ষণ এই কয়েক মিনিট আমার বলতে লাগলো, এই ঘটনাগুলো আরজিকর কাণ্ডে ঘটেছে, আপনাদের মনে হয় এই ঘটনাগুলো ঘটেছে শুধুমাত্র একজন সিভিক ভলেন্টিয়ার যুক্ত আছে বলে মনে হয় আপনাদের? আমার মনে হয় না। 58 দিন পর সিবিআই চার্জশিট পেশ করলো এবং সেই চার্জশিটে দেখতে পাচ্ছি যে মত্ত অবস্থায় খুন করেছে সঞ্জয়। এটাই হচ্ছে এই চার্জশিটের প্রাথমিক চার্জশিট, প্রথম চার্জশিটের মূল কথা। মত্ত অবস্থায় খুন করেছে সঞ্জয়। একজন মাতাল লোক একজন এই 31 বছর বয়সী মহিলাকে একা এভাবে ধর্ষণ করে, হাতে পায়ে চেপে ধরে ধর্ষণ করে খুন করা একজন মত্ত লোকের পক্ষে কোনোদিন সম্ভব নয়। একজন সুস্থ স্বাভাবিক লোক যেটা বুঝতে পারছে, সিবিআই সেটাই বোঝানোর চেষ্টা করছে, মমতার কলকাতা পুলিশ সেটাই বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করেছিল। আমি জানি না এরপরের চার্জশিট গুলোতে কি আসবে, সন্দীপ ঘোষের নাম থাকবে কিনা, টালা থানার ওসি অভিজিৎ মন্ডলের নাম থাকবে কিনা, বিনীত গোয়েল এলাকায় দাঁড়িয়ে রইলেন, ঘটনাস্থলে দাঁড়িয়ে রইলেন, তাকে এখনো জেরা করার প্রয়োজন বোধ করলো না, তার নাম থাকবে কিনা। প্রত্যেকটা পোস্টমর্টমের থেকে শুরু করে একেবারে এফআইআর দায়ের অবধি এত কিছু ঘাপলা হলো, কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম করলো, সিবিআই তাদেরকে তদন্ত করার প্রয়োজন বোধ করলো না। একটা সঞ্জয়কেই ধনঞ্জয় করে দেবার যে উদ্যোগ শুরু হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে, সিবিআই এর প্রাথমিক চার্জশিটে কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি। দুঃখজনক হলেও এটা সত্যি কথা। সিবিআই ওই সঞ্জয়কেই ধনঞ্জয় সাজানোর ব্যবস্থা করে দিয়েছে, যেটা কলকাতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন। জানতে পেরেছি 214 পাতার নাকি চার্জশিট দেওয়া হয়েছে, তার মধ্যে 55 পাতার চার্জশিট, বাকি এই 214 থেকে বাকি পাতাগুলো বাদ দিলে যেগুলো দাঁড়াবে সেখানে বলা হয়েছে 200 জনের সাক্ষী নেওয়া হয়েছে, তাদের বয়ানও মোটামুটি দেওয়া হয়েছে 214 পাতার এই চার্জশিটে। মূল চার্জশিট 55 পাতার। এই চার্জশিটে উল্লেখ রয়েছে সঞ্জয় রায় খুন এবং ধর্ষণ করেছেন। চার্জশিট পেশ করেছে সিবিআই তদন্তকারী আধিকারিক। 9ই আগস্ট সকালে আমরা এটা জানতে পারি, 8ই আগস্ট ভোরের দিকে, রাতের দিকে, মাঝরাতে এই ঘটনা ঘটেছে। 5 দিন পর সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন, তারপরে দুদিনের মধ্যেই ভারতের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড় যেচে এই মামলাটি নিয়েছিলেন, আপনারা জানেন। তারপরে যেই জুনিয়র ডাক্তারদের আন্দোলন উঠে গিয়েছিল, সেই মামলাও এখন প্রায় গুরুত্বহীন হয়ে পড়েছে। যে মামলাটা প্রথম দুদিন 1 নম্বরে শুনানিতে উঠেছিল, তৃতীয় দিন চতুর্থ দিনই সেই মামলাটা 42 নম্বরে চলে গেছে, আপনারা নিজের চোখে দেখেছেন। সিবিআই রিপোর্টে প্রথম আমরা কি দেখতে পেয়েছিলাম? সিবিআই রিপোর্টে প্রথমে যখন তদন্ত শুরু দেখা গেল যে সঞ্জয় রায়কে এই ঘটনায় নাকি ফাঁসানো হয়েছে, তাকে ডেকে আনা হয়েছিল, এবং যে সময় ডেকে আনা হয়েছিল সেমিনার রুমে, সে সময় আগেই নাকি এই মেয়েটির মৃত্যু হয়েছিল, তাকে রীতিমতো মারধর করে মৃত্যু ঘটানো হয়েছিল গলা টিপে। আমরা এটা দেখেছিলাম, এমনটাই নাকি তদন্ত এগোচ্ছিল, এবং তার উপর সঞ্জয় রায় তার উপর যৌন অত্যাচার চালায় এবং সেই চিকিৎসক মারা যায়। চিকিৎসকের শরীরে নাকি সিমেন্ট পাওয়া গেছিল, কার সিমেন্ট কেউ জানে না। সন্দীপ ঘোষের আইনজীবী আর অভিজিৎ মন্ডলের আইনজীবী আদালতে বারবার বলছেন যে জামিন আটকানোর চেষ্টা করছে আমাদের মক্কেলের, সঞ্জয় রায় একা অপরাধী, ফলে আমাদের মক্কেলদের ছেড়ে দেওয়া হোক। যা অবস্থা দেখতে পাচ্ছি, যেমন আপনারা রেশন কাণ্ডে দেখেছেন, যেমন আপনারা শিক্ষক নিয়োগ দুর্নীতি দেখেছেন, একের পর এক জামিন হয়ে যাচ্ছে। এবার এই দুজনেরও জামিন হয়ে যাবে। সঞ্জয় রায়কেই কি তাহলে একা খুনি সাজাবার চেষ্টা করছে সিবিআই, কলকাতা পুলিশের মতোই? আমি জানি না পরবর্তীকালে এই আদৌ কোনো চার্জশিটের আর হবে কিনা, দ্বিতীয় তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়বে কিনা জানি না। আপাতত এটাই খবর, সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ারকেই খুনি ঘোষণা করে দিয়েছে সিবিআই তাদের প্রথম চার্জশিটে। অন্যদিকে বিনীত গোয়েলের বিরুদ্ধে এবার এই মামলায়, যে মামলায় আপনারা জানেন বিনীত গোয়েল এই সুপ্রিম কোর্টের নিয়ম ভেঙে এই নির্যাতিতার নাম প্রকাশ করেছিলেন সাংবাদিকদের সামনে, কলকাতা পুলিশ কিছু করেনি। কলকাতা পুলিশ তাদেরকে নোটিশ পাঠাচ্ছিল এই বাংলার সাধারণ মানুষকে, তারা নিজেদের
পুলিশ কমিশনারকে নোটিশ পাঠাতে পারেনি। কলকাতা হাইকোর্টের নির্দেশে তাকে নোটিশ পাঠানো হয়েছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে এই নির্যাতিতার নাম প্রকাশ করার জন্য। এবং এইবারে এই মামলায় যে কেন্দ্রীয় সরকারের যে কর্মীবর্গ এবং প্রশিক্ষণ দপ্তর আছে সেই মামলায় তাকেও যুক্ত করা হয়েছে। কারণ আপনারা জানেন বিনীত গোয়েল কেন্দ্রীয় সরকারের কর্মী, তাই কেন্দ্রীয় সরকারের কর্মীবর্গ এবং প্রশিক্ষণ দপ্তরকে এই মামলায় যুক্ত করা হয়েছে। এবং তাদের কাছ থেকে জানতে চাওয়া হবে যে আপনাদের এই কর্মী বিনীত গোয়েল, যিনি সুপ্রিম কোর্টের নিয়ম ভেঙে নির্যাতিতার নাম প্রকাশ করলেন, কি শাস্তি হবে তার বিরুদ্ধে। মনে হয় যতদূর সম্ভব প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলাটি উঠেছে। প্রধান বিচারপতির বেঞ্চে দুর্গাপুজোর ছুটির পর শুনানি হবে, সেখানে বিনীত গোয়েলের কি শাস্তি হবে সেটাই মনে হয় জানতে চাওয়া হবে প্রধানমন্ত্রী মোদীর কেন্দ্রীয় এই যে কর্মীবর্গ এবং প্রশিক্ষণ দপ্তরের কাছে। অন্যদিকে ধর্মতলায় রাস্তা আটকে যে ডাক্তারদের অবস্থান কর্মসূচি চলছে সেটা প্রত্যাহার করার জন্য হাইকোর্টে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ এটাতে হস্তক্ষেপ করেনি, পরিষ্কার বলে দিয়েছে যে সুপ্রিম কোর্টে আরজিকর মামলা চলছে, তাই হাইকোর্ট এর কোনো ব্যাপারেই হস্তক্ষেপ করবে না। অন্যদিকে কলকাতা পুলিশ কি করেছে জানেন? যেখানে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছিল সেখানে বায়ো টয়লেট ব্যবহার করতে দিচ্ছে না। অর্থাৎ এই যে ছেলে মেয়েগুলো আন্দোলন করছে তাদেরকে বাথরুম করতে দেবে না কলকাতা পুলিশ। স্বাভাবিক ব্যাপার, যারা নিজেদের দলদাস এবং চটিচাটা রূপে নিজেদের প্রমাণ করেই ফেলেছে বাংলার মানুষের সামনে, তারা এছাড়া আর কি করতে পারে। আর অন্যদিকে এই কলকাতা পুলিশের পার্ক স্ট্রিট থানায় একজন অফিসার থানার মধ্যে একজন সিভিক মহিলা পুলিশকে শ্লীলতাহানি করেছে, তাকে নোংরাভাবে ছুঁয়েছে, এমনটাই অভিযোগ উঠেছে। সেই অভিযোগ পেয়ে এই অফিসারকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে এবং পরে ওই পার্ক স্ট্রিট থানার কর্তৃপক্ষই তাকে গ্রেপ্তার করেছে। এই হচ্ছে এখন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের অবস্থা। আর অন্যদিকে এই কুলতলিতে এই বাচ্চাটির আজকে ময়নাতদন্ত হলো, এটি কেন্দ্রীয় হাসপাতালে কল্যাণী এইমস এর ময়নাতদন্ত হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট যদি আমরা পাই অবশ্যই আপনাদের দেখাবো। তিনি উৎসবে আছেন, আর এই বাংলার মানুষ এখন একের পর এক নারীর সব গুনছে, সেটা কুলতলি জয়নগরী হোক বা পটাশপুর হোক বা নিউ টাউন হোক বা যেখানেই হোক, আরজিকর, কামদুনি, হাঁসখালি, একের পর এক নারী এই অত্যাচারের শিকার হচ্ছে। যেখানে পুলিশ মন্ত্রী, পুলিশ প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ, যেখানে স্বাস্থ্য দপ্তর নিজেদের ডাক্তারকে রক্ষা করতে পারেনি, সম্পূর্ণ ব্যর্থ, সেই পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী এখন উৎসবে মেতেছেন, যেখানে গোটা বাংলার মানুষ হাহাকার করছে। কি বলবেন আপনারা? নবান্নের 14 তলা থেকে এই অপদার্থ সরকারটাকে যতক্ষণ না মাটির ধুলোতে বসাতে পারবেন, এই রাজ্যে আবার পরিবর্তন আনতে পারবেন, ততদিন সাবধানে থাকুন। যে কোনো দিন এই আরজিকর, কুলতলি, নিউ টাউন, পটাশপুর আপনাদের বাড়ির নারীদেরও নাম না এই তালিকায় উঠে আসে, এমনটাই আশঙ্কা থেকেই যাবে যতক্ষণ এই অপদার্থ সরকারটাকে সরাতে না পারছে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।